অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর অ্যাট টাইম। কেমন আছেন নাবিল কায়সার? খুব ভালো আছি। প্রশ্ন আগে করি, কারণ এই প্রশ্নের উত্তর আমারও জানা দরকার। কি হয়েছে? জেইন ইমাম ইয়ামিন তিনি বলছেন, ভাই আপনাদেরও কি বাজেটের সমস্যা নাকি? অ্যাডেড টাইমের জন্য আনন্দ ভাইয়ের মতো প্রপার কাউকে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? আসলে দুইজনকে দিয়ে তো হয় না, সুপার সাব দিয়ে আর কতদিন? এবং তিনি এই কথাও বলেছেন যে তারা নিয়মিত অ্যাডেড টাইমটা দেখেন, ফুটবল শোটা দেখেন, তারা কোনো ছুটি নেন না। নাবিল খান কেন এতদিনের ছুটি নিয়েছেন? নাবিল খান ছুটি নিয়েছেন কয়দিন বা ছুটি নিলেন? সপ্তাহখানেকের একটা ছুটি, মানে সেটাই তাদের কাছে অনেক বড় মনে হচ্ছে। ছুটি নিলে 3টা এপিসোড মিস যায়। এখন মানুষের তো ছুটির দরকার আছে ভাই। মানে এই যে একটানা কাজ করাটা, আপনারা হয়তো 3 দিন শো দেখেন, বাকি 4 দিন তো মানুষ কাজ করে, যেটা হয়তো স্ক্রিনে অনেক সময় দেখা যায় না। অনেক রকম কাজ থাকে। এই ছুটিটা আপনারা একটু মেনে নেন। আর যেইটা প্রশ্ন সেটা হচ্ছে, দেখেন আনন্দকে তো আনন্দের জন্য দুয়ার সব সময় খোলা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আরেকজন বলেছেন, একই সাথে যোগ করে দেই, মোহাম্মদ কায়সারুল ইসলাম, শরীফুল হককে মাঝে মাঝে লাইভ শোতে তো আনলে হয়। আমার ওনার কথা খুব ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। তার জন্য দুয়ার খোলা। তাকে আমরা ফিউচারেই আশা করি কানেক্ট করছি। এটা পুরোটাই ডিপেন্ড করছে তার উপরে। ঠিক আছে, মানে আপনারা চেষ্টা করছেন, আমরা যে চেষ্টা করছি আমরা, এটা দেখা যাক যে কি দাঁড়ায়। তবে যেটা একটু দিতে পারে সেটা হচ্ছে যে সুপার সাবের যেই ব্যাপারটা বলতেছে, যে কেন আপনাকে এসে আপনি আবার ক্রিকেট শো করতেছেন, ফুটবল শো করতেছেন, কেন আপনাকে এই প্যারাটা দেওয়া হচ্ছে। আমরা এও আশা করছি যে আমরা নতুন একটা পেজ যদি এটার সাথে অ্যাড করার কোনো সুযোগ থাকে, উইল ট্রাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু অ্যাড করে রাখতে চাই, কমেন্টে শরীফুল হক আনন্দকে নিয়ে এতদিন পরও যে এত কথা লেখা হয়, মানে হ্যাটস অফ টু হিম, অফকোর্স। এবং যেটা হচ্ছে যে এই 3 জনের যে জেলটা, এটা প্রপার একটা জায়গায় দাঁড়াই গেছিল। যেই সময়ে দাঁড়াইলো সেই সময় হ্যাপেন্স লাইফ। ওই যে কথা আছে না, যে ধরেন মেসিরও দল ছাড়তে হয়, রোনালদোরও দল ছাড়তে হয়, তো ওরকমই ব্যাপারটা। আসলে ঘটনা হচ্ছে যে টাকা যেখানে বেশি সেখানেই সবাই যায়। আচ্ছা, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে, মানে মূল প্রশ্নে যাই এবার, মূল শোতে ঢুকে পড়ি। প্রশ্ন একটু অন্য ধাঁচের আছে, একটু মনে হয় ইসাককে দিয়েই শুরু করি। তাসিনের প্রশ্ন হচ্ছে, থটস অন ইসাক টু লিভারপুল, উইল লিভারপুল উইন ব্যাক টু ব্যাক প্রিমিয়ার লিগ? ইসাকের জন্য তারা বিড করছেই। আমরা আগের এপিসোড পর্যন্ত ভাবছিলাম যে নাও হতে পারে, কিন্তু এই লুইস দিয়াজকে বিক্রি করার পরে আর কোনো সংশয় নাই। ইনফ্যাক্ট ইসাক তো নাছোড়বান্দা যে তিনি আসলে নিউক্যাসল থাকতে চান না। এখন নতুন করে একটা খবর দেখলাম যে লিভারপুলের মালিক যারা, তারা আবার স্প্যানিশ ক্লাব গেতাফেকেও কিনতে চায়। গেতাফে না হেতাফে, ওই হেতাফে, মানে হেতাফে যাই বলো। হ্যাঁ, গেতাফেকে কিনতে চায়, এবং সেটার জন্য খরচ পড়বে 100 মিলিয়ন পাউন্ড। হ্যাঁ, ইজাকের একার মূল্য 100 মিলিয়ন পাউন্ডের ওপরে, 120-এর কাছাকাছি। যদি দুইটা মনে হয় না সম্ভব। এইটা আগে খোঁজ রাখতে হবে যে লিভারপুলের মালিকটা কি ওইদিকে যাচ্ছে নাকি যাচ্ছে না। ওইদিকে যদি না যায়, এদিকে আসার সম্ভাবনা বেশি। কিন্তু ধরেন ওইটাকে যদি একপাশে সরিয়ে রেখে ইসাককে লিভারপুল নিল, তাহলে লিভারপুলের যে দলটা, এই দলটাকে কি আমরা বলতে পারি যে প্রিমিয়ার লিগের, এটা তো বলতেই পারি যে প্রিমিয়ার লিগের তারা হট ফেভারিট। এরপরে কি আমরা চ্যাম্পিয়ন্স লিগের হট ফেভারিট বলবো না? চ্যাম্পিয়ন্স লিগে তো তারা গ্রুপ পর্ব শেষেও আসলে টপ পজিশনে ছিল। এখন পিএসজির কাছে ওই ম্যাচটা তারা যাচ্ছে, পিএসজি ডমিনেট করেছে। এবং আমি আপনাকে ফোন দিয়েছিলাম যে ঘটনাটা কি, খেলাটা দেখার সময় হয়নি, যে ঘটনাটা কি, লিভারপুল পিএসজির সাথে এই অবস্থায় কেন গেল, ঠিক না? তো চ্যাম্পিয়ন্স লিগে তারা টপে যেহেতু শেষ করেছে, এইবারও টপের অন্যতম দাবিদার গেল দলটা নিয়ে। তো এবার তো আরো অনেক বেশি রিইনফোর্সমেন্ট তারা করেছে, তো এবার তো দাবিদার হবেই। আর কিন্তু লিভারপুলের ডিফেন্সে একটা প্লেয়ার দরকার ছিল না, সেন্ট্রাল ডিফেন্সে আরেকজন প্লেয়ার খুব দরকার ছিল না। মানে এখন সব ইনভেস্টমেন্ট, তাহলে এই যে আমরা উগো একিতিকে পরিচয় করে দিলাম সবার সাথে, এই ছেলে তো দলের সুযোগই পাবে না। একিতিকের কারণে আমার মনে হচ্ছে একটা এই বছর নাও হতে পারে। এই একিতিকে তাহলে খেলবে কোন জায়গায়? সেটাই তো, একিতিকে যদি থাকে, আপনি যদি ইজাককে, মানে একজন প্লেয়ারের পেছনে আপনি 100 মিলিয়নের কাছাকাছি খরচ করে তাকে প্রতি ম্যাচে বেঞ্চে রাখতে পারেন কিনা? টাফ, তাই না? ভেরি টাফ। এবং তাকে আপনি রাইটে বা লেফটে খেলাতে পারেন না।
সেটা হয়তো একটা সুযোগ থাকতে পারে। আমি সেক্ষেত্রে ডারউইন নুনেজকে তারা বিক্রি করবে, ঠিক আছে। কিন্তু এখন ধরেন আপনি যদি ইসাকের পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা খেয়াল করেন, ইসাকের বয়স কত, 26-27 এরকম তো, ঠিক আছে। উনি যদি এই দফায় ক্লাব না ছাড়তে পারেন, পরের বছর ওনার বয়স হবে 27-28, ওই সময় তার জন্য নিউক্যাসল কি এতগুলো টাকা পাবে? বা এখন ধরেন লিভারপুলের ওপরে খবরদারি খাটায় 100 মিলিয়ন প্লাস তার জন্য নেওয়া যাবে। পরের সিজনে ধরেন ইসাককে এতগুলো গোল করলো না, ইসাককে পরের বার কি নিউক্যাসল 120-130-এ বিক্রি করতে পারবে? নিউক্যাসলের মালিক মনে না টাকা নিয়ে, টাকা তার বদার না। হ্যাঁ, তো এই জায়গায় এইটা হচ্ছে ঘাপলা, যে এই ইকুয়েশনটা তারা হয়তো মেলাবে না। তারা চ্যাম্পিয়ন্স লিগের একটা ব্যাপার যেহেতু আছে, এক মৌসুমে যত টাকাই লাগুক, বাট ইসাকের দিক থেকে চিন্তা করলে পরের বার ইসাক হয়তো আসার সর্বোচ্চ চেষ্টা করবে, 1 বছর সময় পাবে। আমার যেটা মনে হয় যে একই থেকে লিভারপুল 1 মৌসুম দেখবে, এরপরে হয়তো ফুল ফ্লেজে আগামী মৌসুমে যেতে পারে। একই থেকে যদি পারফর্ম করে যান হয়তো ওইদিকে যান, তখন আবার ইসাকের লস। ইসাকও নিশ্চয়ই এটা চিন্তা করবেন। দুনিয়া জুড়ে এই যে নাম্বার 9-এর একটা বহু ক্যাচার চলছে, ওই যে ইয়ার প্রশ্নটা কোন জায়গায় একজনকে বোধহয় প্রশ্নটা করেছিল, এখন কিন্তু নাম্বার 9-এর আসলেই যথেষ্ট অভাব। হল্যান্ড ছাড়া ওই ধরনের মানে ক্যারিশম্যাটিক ফিগার কিন্তু নাই। দেখেন সবগুলো দলেই নাম্বার 9-এর একটা চাহিদা। দেখেন ম্যানচেস্টার ইউনাইটেড সেসকোর জন্য যাচ্ছে, ইয়োকেরেশকে আর্সেনাল কিনেছে, চেলসিও ডিলাপকে সাইন করেছে, যদিও সেটা একটু এই কাতারের না। লিভারপুল একজনকে কিনেছে আর একজনকে কিনতে চায়। মানে আপনি 5-7 বছর আগে নাম্বার 9 বলতে যেই নামগুলো ভাবতেন, সেই তুলনায় এখন যেই নামগুলো বললেন সেই হিসাবে বলছে। হ্যাঁ, এবং দেখেন ফরমেশনের যে চেঞ্জগুলো, ফরমেশনের মাঝখানে একটা সময় পেপ গার্দিওলা নাম্বার 9 ছাড়া খেলানো শুরু করলেন, পুরো গোটা বিশ্ব জুড়ে নাম্বার 9 হারায় গেল, ঠিক আছে। এরপরে গার্দিওলাই সবার আগে, যে কারণে গার্দিওলা মাস্টার পিস, মাস্টার ক্লাস বলে, এটা অনেক সময় বোঝা যায় না। এর্লিং হল্যান্ড থেকে যখন কিনলেন, স্ট্রাইকার ন্যাশনাল পরে কিনলেন, এর্লিং হল্যান্ডকে কিনলেন, এরপর দেখেন আবার সবার কিন্তু সেই নাম্বার 9 এর দিকে যাইতে হইতেছে, সবাই সেদিকেই গেছে। আমি তো ট্যাকটিক্যাল কোয়েশ্চেন নেই, বিখ্যাত ইতালীয় ফুটবল দর্শন কাতানাচিও এখন আর তেমন দেখা যায় না। এর কারণটা কি হতে পারে বলে আপনি মনে করেন? আসিফ শাফাতের প্রশ্ন, ভাই কাতানাচিও ফুটবলে এক একটা দর্শন এক এক সময় পপুলার হয়, সেই পপুলার হয় তার কারণ ওখান থেকে সফলতা পাওয়া যায়, দর্শনটা এক্সিকিউট করে একটা লেভেলে পৌঁছানো যায়। সেগুলো একটা সময় অন্য কোচেরা টেক্কাও দিয়ে ফেলে। গার্দিওলা যেমন যে বার্সেলোনা যেটা করেছিলেন যে পজিশন বেস ফুটবল, সেটা টেক্কা দেওয়ার উপায়ে বাতলে দিয়েছিলেন জোসে মরিনিও। হ্যাঁ, এখন ওই যে বার্সেলোনা হাইলাইন খেলছে, গেল মৌসুমে এটা সফল হয়েছে, এই মৌসুমে হবে না হতে পারে, যদি অন্য কেউ সেটা টেক্কা দিতে পারে বাকি ক্লাবগুলো। তো এইভাবেই এই আপনি সেটার এভলিউশনই বলেন, এইভাবেই ট্যাকটিক্সের এভলিউশন ঘটে, বিবর্তন ঘটে। কাতানাচিও হয়তো কাতানাচিও ফর্মে নাই, কিন্তু কাতানাচিওর কতগুলো জাতক যে এখনো ইতালিয়ান ফুটবলে টিকে আছে, এইটা হচ্ছে যে আসল ব্যাপার। কাতানাচিও সেই 65-66 সালের জিনিস আপনি এখন একেবারে নিরেট ফর্মে পাবেন না, তাই না? সেইটারই নানা ধরনের রিফর্মেশনের মাধ্যমে ফুটবলে এই জিনিসগুলো থেকে যায়, কখনোই কোনোটা হারায় যায় না, বরং এটা স্টাইলের মতো। একটা সময় আপনি পরছেন ন্যারো প্যান্ট, ইমপ্রুভ হয়। একটা সময় আপনি ন্যারো প্যান্ট পরছেন না, এখন ন্যারো প্যান্ট পরলে মনে হয় ভ্যাট সিসি মনে হয়, তাই না? একটা সময় লোকে পরছে খাটো প্যান্ট, এখন আবার পরে ব্যাগি আসছে। এখন আপনি ব্যাগি না পরলে আপনি যাতেই উঠতে পারবেন না। ড্রপ শোল্ডার, কয় বছর আগে গেঞ্জি কি টাইট না হলে পরা যায় নাকি, মানুষজন খ্যাত বলবে। অথচ দেখেন এই এমন না যে ব্যাগি স্টাইল প্রথম আসে দুনিয়া, না, এটা 80s-90s এর দিকে ছিল। কেন আপনি যখন 2004-5 সালে ব্যাগি পরছেন না, তখনকার ব্যাগি আর এই ব্যাগির মধ্যে আবার পার্থক্য আছে। তখনকার ব্যাগি বলতে অনেক পকেট, আর এখনকার ব্যাগি বলতে ওয়াইড। না, এখনো কিন্তু পকেটালা আছে, এবং তখনকার ব্যাগির রিফরমেশন হয়ে এখন আসছে, এইটার সাথে এখন জুড়ে গেছে আপনার ড্রপ শোল্ডার, মাঝখানে সব ঢোলা। এরপরে কয়দিন পর দেখবেন যে একটা বড় কলার ছিল, ওটা নামছে, কিন্তু একটা সময় চলছে বড় কলার শার্টের, ওইটা নেমে 2 ইঞ্চি পর্যন্ত আসছে। মেসিদের ব্যালন ডি'রের দেখবেন, ড্রেস আপ দেখবেন এক একজনের, কখনো একটু কলার পড়ছে, কখনো বড় কলার পড়ছে। হ্যাঁ, এই জিনিসটা ছোট হতে হতে এখন কিন্তু আবার বড় হওয়া শুরু করছে। এই বড় কি প্রথম না, বড়ই ক্লাসিক ডিজাইন, বড়ই ছিল, বড় থেকে ছোট হয়েছিল, আবার সময়ের প্রয়োজনে এটা ঘুরবে। ফুটবলের ফরমেশন এই স্টাইলের মতোই ঘুরে ফিরে এগুলো আসতে থাকে, যেতে থাকে। একটা ট্যাকটিক্যাল কোশ্চেন, আবির চৌধুরী, ইনভার্টেড ফুলব্যাকস বা বক্স মিডফিল্ড ট্যাকটিক্যাল উদ্ভাবন কি এত বেশি হয়ে গেছে যে খেলোয়াড়রা এখন আর ন্যাচারাল রোলে খেলতে পারছে না? এটা কি তাদের মেন্টাল এবং টেকনিক্যাল বার্ন আউট তৈরি করছে কিনা?
এইটা একটা ভেরি গুড ইনভার্টেড ফুলব্যাক, ইট ডিমান্ডস বক্স মিডফিল্ড, ইট ডিমান্ডস একটা এপিসোড। দেখেন আমি দাবি করি না যে আমি বিরাট বড় ট্যাকটিক্স বুঝি বা কিছু, কিন্তু আমি টুকটাক পড়াশোনা করার চেষ্টা করি, সেই আলোকে আমি বলি। আমি তো কোনো কোচ না, এটা কোচরা ভালো বলতে পারেন। কিন্তু ইনভার্টেড ফুলব্যাক যে জিনিসটা, এটার খুব বেশি দিন আগের না, এটা খুব রিসেন্টলি লাস্ট 7-8 ইয়ার্সের ভেতরেই এটা ঢুকছে। এরপরে বক্স মিডফিল্ডের যেই ব্যাপারটা বললো, এখন পুরো ফুটবলটাকে যদি আপনি চিন্তা করেন, গার্দিওলা, মিকেল আর্তেতা এরা সিস্টেমে বিশ্বাসী। আমার দলে যেই আসবে, আমার সিস্টেম এইটা, তোমার দায়িত্ব এটা, বুঝাই দেয় তুমি এটাই করবা, এর বাইরে করবা। ওই সিস্টেমটাও তো আবার বদলায়, ওই সিস্টেমটা বদলায় বিভিন্ন সময়। কিন্তু ওখানে একটা ভালো ছাত্রকে আনার পরে সেই ভালো ছাত্রকে একটা রুটিন দিয়ে দেওয়া হয়, তুমি এই করবা। সবাইকে স্বাধীনতা দেওয়া হয় না, সবাইকে মেসির মতো স্বাধীনতা দেওয়া হয় না। আবার কোনো কোনো কোচের ক্ষেত্রে, ইরাওলা যেমন তার বোর্নমাউথে, তিনি যে কাজটা করেন যে তিনি তার ফ্রন্ট লাইনকে উন্মুক্ত করে দেন, যে দলে যদি 11 জন ফুটবলার থাকে, তার যে ফরওয়ার্ড 3 জন, তাদের দায়িত্ব থাকে যে তুমি এরপরে তোমার মুভমেন্ট কি হবে এইটা ইটস আপ টু ইউ, তুমি ওখানে গিয়ে তোমার যা মনে হবে। কিন্তু গার্দিওলা চান জ্যাক গ্রিলিশ বা লেটস সে এনি নেম, এর্লিং হল্যান্ড বক্সের ভেতর যখন থাকবে, লেফট সাইডে যদি সাভিনিও থাকে, সাভিনিওর কতগুলো প্রবাবল মুভ আছে এইগুলো তারা ড্রিল করে ট্রেনিং সেশনে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু কিছু কিছু কোচ থাকেন তারা ওই স্বাধীনতা দিয়ে দেন। এখন ইট ডিপেন্ডস যে আপনার ভেতরে ওই, যেমন জলাতান ইব্রাহিমোভিচ সহ্য করতে পারেন নাই, তিনি বলছেন আমি ভালো ছাত্র, আমাকে যদি মাঠে গিয়ে সবকিছু বলেই দেয় যে এটা করতে হবে, আমি এরকম ছাত্র না, যে পরে ক্লাব ছেড়ে গেছে। ওই মেন্টাল স্টেটও সবার থাকে না, সবাই তো হুকুমের গোলাম হয় না। কিছু কিছু মানুষ তো তার মতো তার জায়গায় সে তার স্কিলের উপর বেস করে আসছে এবং সেই স্বাধীনতাটাই সে উপভোগ করে আপনার মতো। এক্স্যাক্টলি। না কি কিসের মধ্যে কি আমি বলতে চাচ্ছি, এই আবার এইরকম স্বাধীনতা সব দল, মানে গার্দিওলা দলে যে কেউ পান না ঘটনাটা তাও না। তিনি মেসিকে যেমন দিয়ে দিয়েছেন, মেসিটা আমার মনে হয় পুরো আলাদা। মেসিকে আপনি এক্সাম্পল হিসেবে আনতে পারবেন উচিত না। এক্স্যাক্টলি এর বেশি খুব না, এটা বলে কেউ পায়নি। ধরেন না ডি ব্রুয়না, মানে অরি বিভিন্ন সময় যে কথা বলেছেন যে অরি কিছুই পাননি, সেই কারণে আমি মনে করি যে খুব বেশি কেউ ওই সুবিধাটা পাননি। ডি ব্রুয়না এটা একটা হবে। তো এই সব কিছু আপনি যদি মেলান, সেই হিসাব থেকে আপনার মনে হয় যে এটা কারো কারোর জন্য ব্যাপারটা এক্সস্টিং, কারো কারোর জন্য ব্যাপারটা লিবারেটিং, কারো কারোর জন্য এইটা আসলে পুরাটাই ফুটবল সিস্টেম, এটা আপনি কোনোভাবেই মানে বের করতে পারবেন না। এই এমন না যে এই ট্যাকটিক, আমাদের কাছে কখনো কখনো মনে হয় যে এখন ফুটবলটা বোধহয় অনেক বেশি ট্যাকটিক্যাল, এটা কারো কারো কাছে মনে হয়, উইচ ইজ ট্রু, কারণ আমাদের কাছে অনেক রকম ডেটা আছে, সেই ডেটার উপর বেস করে এখন দুনিয়াটা ঘোরে। আগে এত ডেটা ছিল না, কিন্তু ট্যাকটিক্যাল এভলিউশন হ্যাজ বিন দেয়ার এভার সিন্স ফুটবল স্টার্টেড। ধরেন WM ফরমেশন থেকে যদি আপনি আসেন, সেই 50 সালের সময় থেকে, আপনি যদি 38 সালে ইতালি যে ফরমেশনে খেলছে ওয়ার্ল্ড কাপে, ক্রুইফের হল্যান্ড, ওটা তো আরো পরে, এখন ওটা ভাবা যায়, এটা ভাবাই যায় না। এইগুলা সব সময় হয়েছে। স্টিডলার নামে একটা স্ট্রাইকার ছিল, 38 ওই অমরটায়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পরে দিয়ে, মানে তারা এমন জায়গায় স্ট্রাইকার উদ্ভাবন করছে যে রবার্তো ফিরমিনোর কথা বলি না আমরা লিভারপুলের, যে তিনি নিচে নেমে এসে বাকিদেরকে উপরে, ভাই এই জিনিস মনে হয় যে ইয়র্গেন ক্লপের সৃষ্টি, আসলে না, এই জিনিস সৃষ্টি হয়েছে 1934 সালে। মানে এগুলা শেষ নাই। তবে এখানে আমি একটা কথা বলে রাখতে চাই যে যারা ওই যে মানে এই আমলের কেউ তো আমরা আসলে ওই ক্রুইফের হল্যান্ড দেখি না, ইউটিউবে একটু দেখা উচিত, দেখলে মজা পাওয়া যায় ওই ভিডিওগুলো, যে এমনও সম্ভব চিন্তাই করা যায় না আসলে। আচ্ছা, ভারী আলাপ থেকে একটু হালকা আলাপে আসি। মোহাম্মদ শাহ খাওয়াত তিনি বলছেন, জাপানের ক্লাবের সাথে যে ধরনের খেলা খেলছে লামিন ইয়ামাল, আমার মনে হলো দ্বিতীয় আনসু ফাতি, যেখানে শুধু আফসোস, নাকি পার্টি করে সব এনার্জি লস করে ফেলছে। আই ডোন্ট নো, মানে আমি দেখি নাই, মানে খেলা দেখার বিষয় না, পার্টি কি বেশি করছে না, জাস্ট প্রিসিজনে লিভারপুল তো হারতেছে, কি হইছে না, এখানে হারার বিষয়টা না, মানে খেলা। লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে কারো ডাউট নাই,
হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় না আমার কিছু ঘটেছে। রোনালদিনোর পথে হাঁটছেন কিনা এটা হাঁটতে পারে, এটা মানে আমারও প্রশ্ন। এটা আমার কাছে হাঁটার এবং সুযোগ আছে। ওই পথে হাঁটলে তার পক্ষে কি ওই জায়গায় যাওয়া সম্ভব কিনা? অসম্ভব, আজকালকার সম্ভব না, দুনিয়া পারবেই না, এটা সম্ভব না। হ্যাঁ। যদি সে জর্জ বেস্ট হয় তাহলে এক জিনিস, ঠিক আছে, কারণ জর্জ বেস্ট আর আসবে না এই দুনিয়ায়, এটা এখনকার সিস্টেমে এটা পারমিট করবে না। তো আমার কাছে মনে হয় না এখনো কনসার্নিং কিছু আছে। এটা প্রিসিজনে লোকেরা এইভাবেই খেলেন, সিজন শুরু হলে এটা প্রিসিজনের ফল বা খেলা নিয়ে আমি মোটেও বদার না। আসলে আমি সত্যি কথা বলতে, উনি যেই কনসার্ন থেকে বলছেন, আমি কি প্রিসিজনে বার্সার খেলা দেখিনি, হাইলাইটস দেখে একটা প্লেয়ার নিয়ে জাজ করার অবস্থায় আমি আসলে নাই। তো কিন্তু আমার কাছে তারপরও ভাবে যা মানে এইটা নিয়ে এখনো দুশ্চিন্তা করার সময় আসে নাই বলেই আমার বিশ্বাস। নাবিল কাসের ভাই, আপনার কাছে প্রশ্ন আছে একটা। প্রতাপ, নাবিল কাসের ভাই, লিভারপুল লেফট উইঙ্গার সাইন করানো প্রয়োজন লিভারপুলের। মোহাম্মদ সালার বয়স বাড়ছে, তার রিপ্লেসমেন্ট প্রয়োজন। সব দিক থেকে বিবেচনা করে লিভারপুল কি রদ্রিগোকে সাইন করাবে? ডিপেন্ডস অন ইজাককে যদি আপনি সাইন করেন, আপনার 100 মিলিয়নের ওপর লাগবে। আপনি রদ্রিগোকে সাইন করাতে গেলেও মোটা অঙ্কের টাকা প্রয়োজন। রদ্রিগো কেন কারো ব্যাকআপ হয়ে আসবে? ও হ্যাঁ, সেটাও একটা কথা। রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়লে তো তার প্রথম ক্লজ থাকবে যে আমি স্টার্টিং এ সুযোগ পাবো কিনা। এবং রাইট সাইডে সালার যেহেতু কন্ট্রাক্ট রিনিউ হয়ে গেছে, তিনি তো আরো 1-2টা বছর খেলবেনই। ওই জায়গায় আসলে আপনি রদ্রিগোকে আনতে পারেন না। তবে লিভারপুল চাইছে রদ্রিগোকে আনতে। আমার কাছে মনে হয় না ওই ডিলটা এখনো ভায়াবল। সো কিন্তু আমার কাছে এইটা মনে হয় যে মোহাম্মদ সালার একটা রিপ্লেসমেন্টের দিকে, যেহেতু তার কন্ট্রাক্টটা নতুন কন্ট্রাক্টটা 2 বছরের, সম্ভবত আগামী বছর গিয়ে হয়তো সেই চিন্তাটা করবে লিভারপুল। এই লাস্ট সিজনে সালা যা করেছেন, এরপরে সালার উপর ভরসা রাখতেই চাইবে তারা। আহমেদ শাহেদ, তিনি বলছেন 96 মিনিটে মেসির ম্যাজিক্যাল অ্যাসিস্টে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো ইন্টার মায়ামি। এমনকি আজকের ম্যাচে 2টা অ্যাসিস্টই মেসির পায়ে করা। আমার মনে হয় মেসি যদি এখনও কোনো ইউরোপিয়ান লিগে খেলতো, তাহলে হয়তো ব্যালন ডি'অর তালিকায় 5-6 নম্বরের ভেতরে থাকতো। এর আনসার আপনিই দেন। আমি গোলটা দেখেছি, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। গোলটা তিনি চাইলে নিজেও করতে পারতেন, তবে সেটা না করে তিনি অ্যাসিস্ট করেছেন। 2টা অ্যাসিস্টই তার। ব্যালন ডি'অরের 5-6 মধ্যে থাকতেন। ব্যালন ডি'অরে থাকার উপর তো আসলে কোন ক্লাবে তিনি খেলছেন সেটা খুব প্রভাব বিস্তার করে থাকে। এখন সেরা ক্লাবে না থাকলে আপনি ব্যালন ডি'অরে 5-6 মধ্যে থাকতেন না। কোন ক্লাবে থাকছেন সেটাও আসলে অনেকাংশে নির্ভরশীল। তবে এখনও আমার কাছে মনে হয় যে আগামী বিশ্বকাপের কথা যদি আপনি বলেন, সেরা 5-6 মধ্যে থাকবেন। ওই হিসাবে বলছি যে সেরা 5-6 মধ্যে হয়তো থাকতেন। তাই আমার কাছে মনে হয় না যে 10-এ থাকতেন। কেন, মেসি ইউরোপে থাকতে কি ব্যালন ডি'র থেকে একবার বের হয়েছে, একবার পড়ছিল। ওটা অবশ্য একটা অফ সিজন যাওয়ার কারণে। এইবার পরের বার গিয়ে তো ওয়ার্ল্ড কাপ এখনো দিন শেষে না, যেবার বাদ পড়ছে পরের বার ওয়ার্ল্ড কাপ এখনো না। মানে মেসির উপর ওই ভরসাটা মানুষ রাখে যে তিনি 90 মিনিট মাঠে থাকলে একটা দুটা কিছু করবে, রাখবে না কেন? তার বয়স হিসাব করলে এই ভাবনাটা এখনো থাকার কথা না। শুনুন, মেসি রোনালদোরা যতক্ষণ পিছে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবকিছু সম্ভব, এইটার আপনাকে মানতে হবে। এবং করেন, ম্যাচে একটা না একটা ঘটনা তিনি করেন। হ্যাঁ, খুব কম ম্যাচই যায় যে যেখানে কিছু না কিছু করেন নাই। রোনালদো তো কালকেও গোল করেছে। আচ্ছা, মেসি রোনালদোর হিসাব আসলে আলাদা। রোনালদোর ইরানিয়ার কোশ্চেনে রোনালদোর নতুন টিমমেট না, ফেলিক্স না, একটা জাও ফেলিক্সের প্রশ্ন ছিল। না, অনেকেই জিজ্ঞেস করেছে যে ফেলিক্সের এই যাত্রাটা কিভাবে দেখছেন, তার বয়স অনুযায়ী এখনই চলে যাওয়া, পর্তুগাল ন্যাশনাল টিমেও আছেন, এখানে রোনালদোর প্রভাব কতটুকু ছিল? রোনালদোর প্রভাব ভালোই আছে, থাকাটা অস্বাভাবিক না। কিন্তু জাও ফেলিক্সের ক্যারিয়ার পাথ একটা হতাশার। তাকে যখন 100 মিলিয়নের উপর খরচ করে অ্যাথলেটিকো নেয়, তখন আমি অবাক হয়েছি এত টাকা ফেলিক্সের জন্য খরচ করলো। এরপরে তিনি যতগুলো ক্লাবে গেছেন, লোনে গেছেন, ধারে গেছেন, কোথাও কিন্তু। আচ্ছা, আপনি অ্যাথলেটিকো যখন তাকে নিল বেনফিকা থেকে, তখন আপনি কেন অবাক হয়েছেন? মানে এত টাকা তার জন্য খরচ হি ওয়াজ মানে ওয়ান অফ দ্য হটেস্ট প্রসপেক্টস ইন ইউরোপ। না, ওই সময় 100 মিলিয়নের উপর এত সহজে খরচ হতো না। কিন্তু আতলেতিকো মাদ্রিদও এরকম প্লেয়ার কিনতো না। আতলেতিকো মাদ্রিদ এত টাকা খরচ করে কিনেছে দেখি আরো অবাক। আতলেতিকো এটা কিনছিল বিলিভিং দ্যাট হি উইল বি আওয়ার লিওনেল মেসি। হ্যাঁ, যে নেক্সট ডেজে আমাদেরকে সার্ভ করবে। এন্ড এটা মানে একটা দুঃস্বপ্ন হয়েছে আতলেতিকোর জন্য। তারপরে সেই ভারটা অনেকদিন বহনও করতে হয়েছে। সেই ফেলিক্স কই কইতেছে? বার্সেলোনা, চেলসি, AC মিলান,
বাদ নাই কিছু। ঠিক আছে, এখন গেছে ভাই জাও ফেলিক্সের যা অবস্থা ছিল তাতে এইটাই হয়তো ভাই কিছুদিন টাকা পয়সা কামায় এরপরে আবার ফিরবে বলে আমাদের বিশ্বাস। আমার মনে হয় আমরা এটা আগেও বলতেছিলাম। শেখ আহসানুল হক তিনি বলছেন রিয়াল মাদ্রিদের গ্যালাক্টিকো নীতি কি এখন পুরোপুরি বদলে গিয়ে তরুণ প্রতিভা নির্ভর হয়ে গেছে কিনা, এই কৌশলের ভবিষ্যৎ কেমন দেখছেন? এটা তো অনেকদিন ধরেই হয়েছে। এখন গ্যালাক্টিকো বলতে আমরা বুঝি একসাথে অনেককে সাইন করানো, যেটা এবার লিভারপুল করছে, তবে ওটাকে আপনি গ্যালাক্টিকো বলতে পারবেন না। তবে গেল 4-5 মৌসুম ধরে রিয়াল মাদ্রিদ যে সাইনিংগুলো করিয়েছে সেটাকে গ্যালাক্টিকোর চেয়ে কম বললে আমার মনে হয় ভুল করা হবে। শৌমিনিকে যখন তারা নিয়েছে ফ্রান্সের হটেস্ট প্রপার্টি তিনি ছিলেন, কামাভিঙ্গাকে যখন নিয়েছে হটেস্ট প্রপার্টি তখন ছিলেন। এই দুজনের জন্য ভালো অ্যামাউন্ট তারা খরচ হচ্ছে এবং 2 বছরে 2 জনকে সাইন করিয়েছে। বেলিংহামকে যখন নিয়েছেন তখনও তিনি ওই সময়ের বুন্দেসলিগার হটেস্ট প্রপার্টি ছিলেন এবং কিছু ফ্রি সাইনিং আর্দা গুলার এরপরে এইবার এমবাপ্পে বা আর্নল্ড ফ্রি সাইনিং মাস্তান্তুনো তার সঙ্গে ফ্রি সাইনিং, তার সঙ্গে স্টারদেরকে তারা ফ্রি সাইনিং করেছে। কারেক্ট। হ্যাঁ, তো আমি তো মনে করি যে রিয়াল মাদ্রিদের ট্রান্সফার বিজনেস গত কয়েক বাই ফার আপনি যদি প্রতি মৌসুম দেখেন তাহলে হয়তো এটা মনে হবে না, কিন্তু আপনি যদি গেল 5 বছর দেখেন কামাভিঙ্গা, শৌমেনি, বেলিংহাম, এমবাপ্পে, এবছর আর্নল্ড, প্রতি বছর একটা বড় নামকে তারা দলে ফেরাচ্ছে। এবারে মানে আমার কাছে কোনো সন্দেহ নাই লাস্ট 5 বছরের ট্রান্সফার বিজনেসে ট্রান্সফার মার্কেটের বেস্ট টিম রিয়াল মাদ্রিদ বাই ফার। ঠিক আছে, মানে এটা ইটস নট ইভেন কম্পিটিটিভ 1-0 বা 2-1 না, 3-0 বা 4-0। নাইস। রিয়াল মাদ্রিদ নিয়ে প্রশ্ন আছে। আচ্ছা যাই হোক, কিছুক্ষণ আগে ইয়ার প্রশ্ন হচ্ছে আলামিন সাহেবের, হোয়াট ওয়ার দ্য মেইন রিজনস বিহাইন্ড জাও ফেলিক্সেস মুভ টু আল নাসর, ওয়ার দেয়ার এনি আদার ক্লাব ইন্টারেস্টেড ইন সাইনিং হিম? যে রেপুটেশন জাও ফেলিক্সের হয়েছে তাতে অন্যান্য ইউরোপিয়ান ক্লাব তার দিকে অত ধাবিত হবে না, তার বেতনটাও বেশ চড়া ছিল। আল নাসের ওয়াজ পারফেক্ট ফর হিম, তাকে সৌদি আরবে যাইতে হইতো কারণ তার রেপুটেশন আসলে খুব ভালো যাচ্ছিল না। এই ছাড়া তার কাছে ওই বেতনে তাকে হয়তো পর্তুগিজ লিগ নিত, তাকে হয়তো স্পেনের অন্য কোনো ক্লাব নিত, কিন্তু এই বেতন তিনি পাইতেন না। যাই হোক, পরের প্রশ্নে যাই। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ নিয়ে প্রশ্ন আছে। মেরাজুল ইসলাম বাঁধন, রিয়াল মাদ্রিদ নিড আ হোল্ডিং মিড। আই ডোন্ট থিঙ্ক শোয়েমেনি অর এনি আদার প্লেয়ার হু আর কারেন্টলি ইন দ্য রিয়াল মাদ্রিদ টিম এনি অফ আর এবল টু কন্ট্রোল দ্য মিড or match tempo when to slow or fast like Toni Kroos. খুব মানে যার সাথে তুলনা দিয়েছেন এ তো আরেক পিস পাবেন না। জাবি আলোনসো need this type of player like he had in Leverkusen, like Granit Xhaka, holding mid, মানে ওনাকে দরকার। Granit Xhaka যেটা ছিলেন, জাবি আলোনসো নিজে যেটা ছিলেন। Exactly, that is the point. Holding mid play a vital role in Javi Alonso's tactic, what I see in Leverkusen era. What do you think about this? Is there any available with this profile? Is there anyone available with this profile? Rodri, Kimmich, is Real going for this kind of midfielder? অনেক এলাবোরেট কোয়েশ্চেন, একটা করে আসি নাকি? একমাত্র অপশন হচ্ছে রদ্রি। হ্যাঁ, রিয়ালে যাওয়ার মতো, আবার ম্যান সিটি মানে ফোন ধরবে না, ভিনিসিয়াস চলে যাবে বলতে আমি গেলাম ভাই আসসালামু আলাইকুম, ঠিক আছে। রদ্রি আসার নাম নিলে ভিনিসিয়াস ওই পাশ দিয়ে যাবে গা, যায় বার্সেলোনায় যোগ দিবে, এটা হওয়ার চান্স আছে। আচ্ছা, জোকস অ্যাপার্ট, দেখেন প্রথমত গ্রানিট শাকার একটা আপডেট দিই, সান্ডারল্যান্ডে গেছেন। এরিক টেন হ্যাগ বলছিল যে ইটস টু ইম্পর্টেন্ট ফর মি, আমি ছাড়তে পারবো না। 1 সপ্তাহ পরে সান্ডারল্যান্ডে চলে গেছে গ্রানিট শাকা। যাই হোক, এখন হ্যাঁ আমি আপনার সাথে একমত, গ্রানিট শাকার মতো প্লেয়ার তার দরকার, কিন্তু লেভারকুজেনে যেটা করেছেন জাবি আলোনসো বা শাবি আলোনসো, আমি এখন থেকে শাবি আলোনসো বলবো, ঘোষণা দিয়ে নিলাম, সেটাই বলা উচিত, একদিন ভুল বলছি। শাবি আলোনসো সেই কাজটা রিয়াল মাদ্রিদ করতে পারবেন না। রিয়াল মাদ্রিদ তিনি আর্দা গুলারে দিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপে এটা ট্রাই করেছেন। আমার ধারণা মাস্তানতুনোরে দিয়েও শুরুতে ট্রাই এটা করাতে পারবেন না, একটু বয়সের ব্যাপার আছে। এই টেম্পো কন্ট্রোলের জন্য এখন আসলেই রিয়াল মাদ্রিদের একটা দরকার, একটা প্লেয়ার দরকার। সেটা কি এই বছরে তারা নিবে? মনে হচ্ছে না, আগামী বছর মনে হচ্ছে না। এই জুবি মেন্দি টাইপ একটা প্লেয়ার যদি নিতে পারতো ভালো হইতো। জুবি মেন্দি টাইপ প্লেয়ার দরকার, যে হচ্ছে টেম্পো কন্ট্রোল করবে, বল ক্যারিয়ারের দরকার নাই তো, বল ক্যারিয়ার তো কামাবে অনেক আছে। যাই হোক, পরের বছর যাবো।
নাইম চৌধুরী বলছেন লিভারপুল যে এত টাকা খরচ করছে ট্রান্সফার মার্কেটে, তারা এফএফপি নিয়মে আটকাচ্ছে না কেন? আগের বার যে কিছু কিনে নেই এগুলা তার হিসাব নিকাশ আছে না, তারা তো টাকা পাচ্ছে। এই যে ইয়ারে বেচেই তো নেট 30 মিলিয়ন লাভ করছে এই লুইস দিয়াজ। না, আবার তারা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে ওইখানে অনেক টাকা পেয়েছে, 160 মিলিয়ন পাউন্ড। চ্যাম্পিয়ন্স লিগে টপ হওয়াতে 80 মিলিয়ন পাইছে, ওইখানে অনেক পাইছে। তারা এখনো পর্যন্ত আসলে খরচ করে নাই। লুইস দিয়াজকে বিক্রি করে যে টাকাটা পাইছে ওইটা পাওয়ার আগ পর্যন্ত তারা ব্যালেন্সে ছিল, এখন আরো টাকা আছে। আর আগের সিজনে কোনো খরচই নাই, খরচ না করে একটা লিগ জিতে বসে আছে। এইটা তো তারা এফপি নিয়মে আটকাবে না তারা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শেষ করি। আবু বকর সিদ্দিক বলছেন 14 নম্বর জার্সি নিয়ে কিছু বলেন। 14 নম্বর জার্সি নিয়ে কি বলবো, মানে ইউকেরেস 14 নিছে, তাই ইউকেরেস, লুইস দিয়াজ, মদ্রিচ, রাশফোর্ড বাইরে 14 নিছে নাকি? 14। আচ্ছা ঠিক আছে, মানে হঠাৎ করে 14 এর উত্থান কি হবে? ভালো আমরা মনে 14 বলি, শুনতে ভালো লাগবে, ঠিক আছে। এমনি এট টাইম দেখা যায় কথা অনেক সময় অনেক জোর দিয়ে বলে না, স্যাবলার মতো কথা বলে কি বলতে কি শোনা যাবে। নাম্বার 14 জার্সিটা জানি না মানে হঠাৎ করে এইভাবে রাশফোর্ড, ইউকেরেস, মদ্রিচ, দিয়াজ, মানে এই মৌসুমে টপ ট্রান্সফারদের মোটামুটি সবাই Y14। এখন এইগুলার একটা হিস্টোরিক্যাল কনটেক্সট আছে, আর্সেনাল বার্সেলোনায় আছে, সেই কারণে এই দুজন নিছে। অ্যাভেলেবল যার জার্সি ছিল তার ভিতরে লুকা মদ্রিচ একটা আই ডোন্ট নো, হ্যাঁ লুকা মদ্রিচ কেন নিয়েছেন এটা আমি জানি না। আর্সেনালে ইটস ডিফারেন্ট, হ্যাঁ আর্সেনালে তো বিকজ অফ চাইছেই থিয়েরি অরি, বার্সাও তাই। আর বাকি আর কে আছে? দিয়াজ, লুইস দিয়াজ। আর কিছু পায় নাই বাগে আর কিছু পায় নাই যে নিছে। হ্যাঁ এইটাই, আর কোনো এক্সপ্লেনেশন পাইলাম না, এই কারণেই নাম্বার 14 নিয়েছে। আচ্ছা পরের প্রশ্ন যাবো। এই প্রশ্নটা আপনার ভালো লাগা উচিত। সৃজন দাস, হ্যাঁ, if Steven Gerrard is one of the greatest Premier League midfielder with no Premier League title, so why people disagree when the topic is about Bruno Fernandes? Even Bruno saved United in a more difficult time, saved them from relegation last year. ব্রুনো ফার্নান্দেজ যদি ইংলিশ হতেন তাহলে মনে হয় কাছাকাছি কাউন্ট করতো, যেহেতু সে পর্তুগিজ, এ কারণে ধারে কাছেও নাই। No sir, Steven Gerrard মানে ইংলিশ পিয়ার বা মিডিয়া চ্যাম্পিয়ন্স লিগ জিতছে না, তারপরে এইটাই তো যথেষ্ট আলাদা করা না। ওই সময়ে লিভারপুল ছিলই জেরার্ড, কিন্তু ব্রুনো ফার্নান্দেজ যে সতীর্থ পায় নাই তা কিন্তু না, ম্যানিউ টাকা খরচ করে নাই তা কিন্তু না। ইউনাইটেড টাকা খরচ করছে, কিন্তু ইউনাইটেডের টাকার বরকত হয় নাই। হ্যাঁ ঠিক আছে, মানে যে খরচ তারা করছে বরকত হয় নাই। আপনি দেখেন লিভারপুলের ওই টিমটায়, যে টিমটা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, ব্রুনো ফার্নান্দেজ এর চেয়ে ভালো টিমমেটের সাথে খেলে নাই তো। ওই টিমে জাবি আলোনসো খেলছে, ঠিক আছে, ওই সেই সামি হাপিয়া, রেনা, তারপরে কোচ হইতেছে রাফা বেনিতেজ, তারপরে আপনার আরো কি, হ্যাঁ জন আরন রিসা, তারপরে হচ্ছে যে কি বলে আরো কে ছিল, হ্যাঁ ক্যারাগার, হ্যাঁ তারপরে লুইস, আরো তো অনেকেই খেলছেন। এরপরে হ্যারি কিউয়েল, তারপরে আপনার ডার্ক কাউট, তারপরে এরকম ভাবে লিস্ট তো একটা সময় তো ফাবিও অরেলিও খেলছে, যাদের মনে আছে তাদের মনে আছে। হোয়াট আ লেফট ফুট হি হ্যাড, হ্যাঁ মানে ব্রিলিয়ান্ট লেফট ফুট ছিল। তো স্টিভেন জেরার্ড আমার কাছে মনে হয় যে এগিয়েই থাকবেন। ব্রুনো ফার্নান্দেজকে ওই জায়গায় যাইতে হবে, ব্রুনো ফার্নান্দেজকে। তবে এইটা এক কনটেক্সটে আপনি মিলাইছেন, ভালো করছেন। ব্রুনো ফার্নান্দেজ অনেক আন্ডার রেটেড। ব্রুনো ফার্নান্দেজ লাস্ট কয়েক সিজনের প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স, কিন্তু এবং ইংলিশ ওই ব্যাপারটা তো আছেই জেরার্ডের সঙ্গে। কিন্তু আপনি দেখেন যে ব্রুনো, না ওইটা খালি জেরার্ডের সাথে আছে তা না, ইংলিশ ফুটবলারদের সাথেই আছে। ব্রুনোকে কোনো বড় ক্লাব এখনো কেন টার্গেট করে না, কারণ তার বয়স হয়ে গেছে, এটার বাটে পড়ে গেছে সেই ইউনাইটেডে এসে। এই কনটেক্সটে ব্রুনো কাছাকাছি যাইতে পারেন, কিন্তু এখনো ব্রুনোকে একটা কিছু ওরকম কিছু জিতলে তখন জেরার্ডের সঙ্গে আমার মনে তুলনাটা ভালো হবে। প্রশ্ন নিব শেষ নেই। জাহিদুল ইসলাম তিনি বলছেন বর্তমান ফুটবল ম্যাচে অতিরিক্ত সময় বা অ্যাডেড টাইম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। আপনি কি মনে করেন এটা খেলোয়াড়দের পারফরমেন্সে প্রভাব ফেলছে, নাকি এটা খেলার ন্যায্যতা নিশ্চিত করছে? খেলার ন্যায্যতা নিশ্চিত করছে, এটা 2022 ওয়ার্ল্ড কাপ থেকে আমরা দেখতেছি, এবং আমি এটার পক্ষে। আমি অনেক পক্ষে, ভিআরেরও আমি খুব পক্ষে। আমিও পক্ষে, সব কিছুরই পক্ষে। আমি চাই এগুলা ফেয়ারনেস প্রোটেক্টেড হোক এইভাবে। আচ্ছা প্রশ্ন ভাই, স্বপ্না রানীকে নিয়ে খুব একটা কথা হয় না। আমি জানি স্বপ্না রানী বাংলাদেশ ওমেন্স টিমের
কেডিবি বা লুকা মদ্রিচ, প্রশ্ন হচ্ছে TT807 গেমিং, which is true. মেয়েদের ফুটবলের কয়েকটা প্রশ্ন আছে, আমি ওগুলো একসাথে করার জন্য রেখে দিচ্ছি। আচ্ছা, এই যে নাম্বার 7 যেটা স্বপ্নারানী পড়েন, স্বপ্নারানী খেলা দেখবেন, স্বপ্না, মনিকা, মারিয়া, বাংলাদেশের মিডফিল্ডে মানে যেই টাইপের প্লেয়ার রিয়াল মাদ্রিদ খুঁজতেছে, স্বপ্নারানী ইজ এক্স্যাক্টলি সেই লেভেলের প্লেয়ার। বলের ডিস্ট্রিবিউশন, গেম কন্ট্রোল, টেম্পো এবং কন্ট্রোল, সবচেয়ে ভালো লাগে তার 360 ডিগ্রি টার্ন। আমি না অবাক হয়ে যাই বাংলাদেশের মেয়েদের খেলা দেখে, আমার এত ভালো লাগে যে আমি জানি যে এরা জাপানের সাথে খেললে হয়তো বড় ব্যবধানে হারবে, কিন্তু ফুটবলিং নলেজ দে হ্যাভ এত প্রখর ভাই, এটা চিন্তাই করা যায় না যে আমাদের দেশের মেয়েদের এত প্রখর। এবং মানে footballing knowledge। আমি লিটারেলি থার্ড গোল যেটা করছিল শেষ ম্যাচে নেপালের সাগরিকা। বিপক্ষে সাগরিকা, মানে আমি তখন ভাবছি যে ওই গোলটা যে একটা টার্ন নিয়ে, মানে ফার্স্ট টাচ এরপর টার্ন এরপরে গোল, আমি প্রথমে মনে করছি ওইটা হয়তো মানে থাকে না ওই যে রিবাউন্ডে আসছে বা কারোর কাছ থেকে ভুল পাসে আসছে, প্রথমে বুঝতে পারি নাই যে দ্যাট ওয়াজ আ টার্ন। ওরা খেলাটা এনজয় করে, Enjoy করে, বুঝছেন, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঠে এনজয় করে। যাক, যেই কাজটা এখন পিএসজির ফুটবলাররা করে এখন এখন। অনেকদিন পরে। আচ্ছা বলেন মেয়েদের। রুবেল উদ্দিন সোহেল বলছেন বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা কেমন দেখছেন? বাংলাদেশ কি গ্রুপ অফ ডেতে পড়ছে কিনা? গ্রুপ অফ ডেথ আই ডোন্ট নো। গ্রুপ অফ ডেথ আপনি বলতে পারেন না, কারণ বাংলাদেশের পট যদি আপনি চিন্তা করেন, উজবেকিস্তানকে আপনি চেয়েছেন, ওই গ্রুপে চাইনিজ তাইপে ছিল, ফিলিপাইন্স ছিল 41-42, উজবেকিস্তান লাস্ট। আপনি যদি প্রথমটা চিন্তা করেন, অস্ট্রেলিয়া, জাপান, নর্থ কোরিয়ায় অস্ট্রেলিয়া হোস্ট, এরপরে জাপান 7, নর্থ কোরিয়া তো 9। নর্থ কোরিয়া তো বাংলাদেশের গ্রুপের কথাই বলছি। মানে চায়নার জায়গায় যদি ভিয়েতনাম পড়তো সেক্ষেত্রে 16 আনা হতো, বাকি দুইটা ঠিক আছে। ভিয়েতনামের জায়গায় চায়না পড়ে যাওয়ায় আসলে সমস্যাটা হয়েছে। এটা না হইলেই ভালো হতো, তাই না? কিন্তু বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনাল যাওয়া খুব কঠিন, মানে লেটস ফেস ইট। আমি চাই বাংলাদেশের মেয়েরা ফাইট করুক, আমার অ্যাবসলিউটলি আর কোনো মানে আমি এটা এনজয় করতে চাই। আচ্ছা, কোয়ার্টার ফাইনালে যাওয়া কঠিন, সেটার সাথে তোমাল গোস্বামী তিনি বলছেন সব বাদ, আমাকে একটু বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ, এশিয়া কাপ এই দুইটা খেলার সমীকরণটা বুঝিয়ে দেন। সেটা আপনার কন্টেন্টে আপনি বুঝিয়েছেন, সেটা একটু দর্শকদের আরেকবার মানে কিভাবে। আচ্ছা, যদি বাংলাদেশ সেরা 4, 6, 8 ওই জিনিস, সেরা যে 4, সেরা 8, মানে কোয়ার্টার ফাইনাল যে 8টা টিম উঠবে এশিয়ান কাপ থেকে, তারা অলিম্পিকে কোয়ালিফাই করবে। ডান। এই 8টা টিমের থেকে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে 4টা টিম যাবে, এই 4টা সেমিফাইনাল টিম ওয়ার্ল্ড কাপ কনফার্ম। তাহলে বাদ থাকলো যে 4টা বাদ পড়ছে, সেই 4টা বাদ পড়া টিম, এই 4টা টিমের থেকে 2টা টিম আবার সরাসরি ওয়ার্ল্ড কাপে যাবে। সেটা কিভাবে যাবে সেটা আমি জানতে চাই, সেটা কন্টেন্টে পাইনি। ওইখানে যে 4টার ম্যাচ আছে, ওইখানে আবার যে পয়েন্টের হিসাব করে টপে যারা থাকবে ওইখান থেকে ওইদের ভিতর খেলা হবে, মানে তাদের মধ্যে আবার প্লে অফ কিছু হবে, আলাদা ম্যাচ হবে। সেইখান থেকে 2টা টিম যাবে ওয়ার্ল্ড কাপে, এই 6টা হইলো। আর বাকি যে 2টা টিম থাকবে ওরাও বাদ না, ওরা আবার ইন্টার কন্টিনেন্টাল প্লে অফ খেলবে, খেলে বিশ্বকাপ খেলার সম্ভাবনা তাও থাকবে। মানে 8টা টিমেরই বিশ্বকাপ থাকলে আপনি অলিম্পিক্স খেলতে পারছেন শিওর, 8-এ থাকলে আপনি বিশ্বকাপ খেলার অন্য আরেকটা লাইন আপ করতে পারবেন। এবং 8-এ থাকার এই বিষয়টাও একটু আরেকবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমরা বাংলাদেশকে নিয়ে এখনো স্বপ্ন দেখতে পারি এই কারণে যে 3টা গ্রুপ থেকে 6টা দল সরাসরি যাবে। আমরা টার্গেট করছি পরের 2টা স্পট, 3টা গ্রুপ থেকে সেরা 3-এ থাকা 2টা দল যাবে, ওই জায়গাটা আপনি টার্গেট করতে পারেন যদি উজবেকিস্তানকে হারাতে পারেন। পয়েন্ট। আচ্ছা, প্রশ্ন। হ্যাঁ, 6 জন নারী ফুটবলারকে আবার দলে ফেরানো হলে বাংলাদেশ টিম আরো অনেক শক্তিশালী হবে তার মনে হয়। রিফাত ভাই, আপনি কি মনে করেন? মোহাম্মদ শরীফুল ইসলাম। কোচের ডিসিশন, আমার কাছে মনে হয় মাসুরার মতো ডিফেন্ডার দলে দরকার আছে, সাবিনার এক্সপেরিয়েন্স দরকার আছে, কিন্তু 6 জনকেই কিনা? হ্যাঁ, 6 জনের আমার মনে হয় না এখন আর দলে ডাক পাওয়ার আমি জানি না অবস্থা আছে। হ্যাঁ, 6 জন খুব ইনফ্যাক্ট কারোরই দলে ডাক পাওয়া খুব ডিফিকাল্ট এই 6 জনের, কিন্তু তাদেরকে দলের দরকার আছে, এক্সপিরিয়েন্সের দরকার আছে। এটা ডিপেন্ড করবে কোচের উপরে। কোচ যদি চিন্তা করেন তার লাগবে, তিনি ডাকবেন। কোচের ঋতুকে লেগেছে, ঋতুকে ডেকেছে, ঋতুও তো সেই দলের সদস্য ছিল। এটা নিয়ে আপনার আর ভাবার দরকার নাই যে ঝামেলাটা হয়েছিল সেটার প্রভাব বা রেস্ট রয়ে গেছে, তাহলে ঋতুকে ডাকতো না। হয়তো রেস্ট রয়ে গেছে, সেটা কোচের ডিসিশন, সেটা কোচ নেবে। কোচ তো অলরেডি প্রমাণ করেছেন যে আমি তো এদেরকে বাদ দিয়ে এশিয়ান কাপে অংশ নিয়েছি। এখন এইটা ব্যাটন পুরো কোচের কাছে, এবং রাইটফুলি কোচের কাছে, শুধুমাত্র কোচের কাছে তা না, রাইটফুলি তার কাছে।
আমার খুব ভালো লাগতো, মানে পার্সোনালি খুবই ভালো লাগতো যে সাবিনার মতো ফুটবলার যিনি বাংলাদেশের ফুটবলকে এত দিয়েছেন, বাংলাদেশের ফুটবল যখন কিছুই ছিল না, সাবিনা ওয়াজ আওয়ার লিওনেল মেসি এন্ড স্টিল ফেস অফ দ্য ন্যাশনাল ফুটবল, শি স্টিল ইজ। হ্যাঁ, মানে তিনি যা করেছেন দিনের পর দিন, এই যে অনেকগুলা মেয়েকে তিনি মানে দেখিয়েছেন যে ফুটবলার হওয়া যায়। এরকম একটা ফুটবলারকে আমরা যদি সম্মান করতে পারতাম এশিয়ান কাপের মতো আসরে গিয়ে, ওটা তার রিটায়ারমেন্টের প্রোগ্রাম হইতে পারতো বা কিছু একটা, খুব ভালো হইতো। কিন্তু নিশ্চয়ই দল এবং দেশ সবার উপরে, সেই দেশ এবং দলে কোনো রকম কোনো ইন্টারাপশন যাতে না হয় সেই নিশ্চয়তাটুকু কোচ নিশ্চয়ই নিশ্চিত করতে চাইবেন, এবং অ্যাট দ্য সেম টাইম ফুটবল ফেডারেশনও। আচ্ছা, স্টার্ট বেঞ্চেল, জেসমিন আরা, স্টার্ট বেঞ্চেল বুঝেন, 2014 সালে জেমস রদ্রিগেজ বা হামেশ রদ্রিগেজ, 2017-18 ফিলিপ কুতিনিও, 2016 পাউলো দিবালা, রদ্রিগেজ, হামেশ রদ্রিগেজ, 2014 হামেশ রদ্রিগেজ was insane. ইনসেইন ভাই। আমি এটা তো ওই চেস রিসিভের পরের ওই বলে ভুলতেই পারি না, আইকনিক ওয়ার্ল্ড কাপ এবং মোমেন্ট। ওয়ার্ল্ড কাপ ইজ ওয়ার্ল্ড কাপ। আপনি প্রিমিয়ার লিগে সারা মৌসুম ধরে যা করেন, ওয়ার্ল্ড কাপের ওই 5টা-6টা ম্যাচ বা 4টা ম্যাচও তার চেয়ে অনেক বেশি প্রভাব রাখে ওয়ার্ল্ড ওয়াইড বিবেচনায়। 2050 সালেও লোকে 2014 হামেশ রদ্রিগেজের গোল মনে রাখে, বাকি দুজন হয়তো ওয়ার্ল্ড কাপ জিতছেন পাউলো দিবালা, কিন্তু সে তার লাইফের সেই আইকনিক মোমেন্টটা এত বড় না যত বড় হামেশ রদ্রিগেজ, ওই গোল, হ্যাঁ ওই পারফরম্যান্সটা। গোল্ডেন বুট উইনার, গোল্ডেন বুট, গোল্ডেন বুট তো মেসি জিতলেন। মেহেদী ইয়াং হাসান, প্লেয়ার হয়েছিল, বেস্ট ইয়াং প্লেয়ার ফ্রম। মেহেদী হাসান বলছেন এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ড্রতে সব দলের টিম ম্যানেজার, কোচ এবং ক্যাপ্টেনরা আমন্ত্রিত ছিল, ওকে আমন্ত্রিত ছিল, এমনকি তাদের বিমান ভাড়া, হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সহ সব কিছুই ছিল ফ্রি। এটা নিয়ে আমার সন্দেহ আছে, এটা আমি জানি না। তারপরও বাংলাদেশ থেকে কোচ ক্যাপ্টেনের কাউকেই পাঠায়নি বাফুফে, বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটার উত্তর তিনি দিয়েছেন যে যেহেতু কোচ এবং ক্যাপ্টেনের যাওয়ার কথা ছিল, পিটার বাটলার এবং আফিদার, তাদের যেহেতু খেলা আছে সামনে, বাটলারই সিদ্ধান্তটা নিয়েছেন যে এই পুরো কাজে তিনি যদি যান সেখানে 4-5 দিন সময় লাগবে, তার চেয়ে তারা খেলার প্রস্তুতি নেওয়াটাকে শ্রেয় মনে করেছেন। হ্যাঁ, বাফুফের পক্ষ থেকে এরকমই একটা জিনিস জানানো হয়েছে। তো আমার কাছে মনে হয় যেতে পারলে তবুও ভালো হতো, এবং যাও এখানে বাংলাদেশে যেতে পারবে। আপনি ওই ড্র প্রোগ্রামটা তো দেখছেন, না ওই টুর্নামেন্টে তো শুরু হচ্ছে আগের মাসের শুরুতে, সেক্ষেত্রে কিন্তু হাতে টাইম, আমি বলি, মানে জানি বাটলার যেটা বলেছে সেটা কিন্তু যুক্তি আছে, কিন্তু আপনি যদি এই জিনিসটাকে এইভাবে চিন্তা করেন যে কত বড় একটা প্রোগ্রাম কোন জায়গায় হয়েছে, আপনি তো ড্র অনুষ্ঠান দেখেছেন, আমরা তো বুঝি না, যে আমরা মনে করি কি যে এরকম, সত্যি কথা বলে অন্যভাবে নিয়েন না কেউ, ক্রিকেটে কোনোদিন এরকম ড্র দেখছেন? এই হয় না, হয়ও না এরকম ক্রিকেটের ড্র আমার মোস্ট হেটেড। হ্যাঁ, তো এই যে এশিয়ান কাপের ড্র, এটা তো ওয়ার্ল্ড কাপের ড্র যে দেখবেন কিছুদিন পরে, কাছাকাছি ইউরো ড্র, চ্যাম্পিয়ন্স লিগের ড্র, একটা এলিট প্রোগ্রাম, এগুলোতে যাওয়ার অভ্যস্ততাও একটা ব্যাপার, যে গিয়ে অভ্যস্ত হওয়া। যদি এরকম করা যেত যে আফিদা ধরেন কথা বাংলাদেশ ক্যাপ্টেন গেলেন, সিডনি গেলেন, প্রোগ্রামে যোগ দিলেন, সব মিলে হয়তো 4 দিন যাওয়া আসা মিলে 4 দিনের মতো লাগবে, পরে গিয়ে দলে যোগ দিলেন, কিন্তু টিমটাকে প্রেফার করেছেন বেশি হয়তো কোচ, তার কাছে অথবা অন্য কাউকে পাঠানোর সুযোগ ছিল কিনা। আমার কাছে ওইটা তাদের যাওয়ার আমি প্রশ্ন, আন্ডার 20 টিমে নাই, লেটস সে অন্য জাতীয় দলের কেউ কথার কথা আপনি পাঠান না, আপনি সাবিনার কাছে অ্যাপ্রোচ করেন, বা যারা লিগ খেলছেন ভুটানে তাদের কাউকে বলেন যে এটা যাইতে হবে। ঋতুপর্ণা গেলেন, কেউ একজন তো যাইতেই পারতেন, এটা তো অসম্ভব কিছু না, ক্লাবের কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হইতো। এই তো এখন আমি জানি না স্পেসিফিকলি ক্যাপ্টেনকেই পাঠাতে হবে এরকম একটা বাধ্যবাধকতা এফসির আছে কিনা, কিন্তু আমার মনে হয় এটা ম্যানেজেবল ছিল। হয়তো গেলে ভালো কি আমাদের মনটা বড় হতো, যে কারণ ওই দেশে যাইতেই হবে, মানে আমরা ওই জায়গাটা বিলং করি, এটা আগে বিশ্বাস করতে হয় নিজেকে যে আমরা এটা বিলং করি। ডান। আমার কাছে একটা প্রশ্ন আছে, আবাহনের কোয়ালিফাই ম্যাচ দেখতে টিকিট কিভাবে পাবো? মোহাম্মদ আতাউর রহমানের প্রশ্ন। খুব ভালো ভাই, আবাহনের টিকিট পাইতে হলে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, জাতীয় স্টেডিয়ামে ম্যাচ। আপনি, আমার অভিজ্ঞতা বলে, এখন অফিসিয়ালি জানানো হয় না, অভিজ্ঞতা হচ্ছে আপনি স্টেডিয়াম পাড়ায় যাবেন,
আপনি দেখবেন হাতে হাতে লোকে টিকিট নিয়ে বিক্রি করতেছে, 20 টাকা 30 টাকা 50 টাকা হবে টিকিটের দাম, ম্যাক্সিমাম 50 টাকা হইতে পারে। যাবেন এবং খালি হাতে যাইতে পারেন, একটা পানি বোতল কিনতে চাইলে কিনতে পারেন, ঢুকবেন, বাদাম আলা থাকা উচিত, বাদাম বালা থাকবে, বাদাম কিনবেন, চিপস কিনবেন, পানি কিনবেন, বসে বসে খেলা দেখবেন। জীবনে এর চেয়ে নির্মল বিনোদন কমই আছে। এবং এই যে বললো 20 30 50 টাকায়, এই সুযোগটা সামনে আর পাবেন না। জাতীয় স্টেডিয়ামের ফিল যারা নেননি সিঙ্গাপুর ম্যাচে বা হংকং ম্যাচে নিতে পারবে না, তাদের জন্য জাতীয় স্টেডিয়ামের ফিল নেওয়ার জন্য এটা হলো বাম্পার ক্লাসিক। এবং যারা আবাহনীর এসব খেলা, আবাহনী মোহামেডানের খেলা দেখেন জাতীয় স্টেডিয়ামে অনেক দিন পরে আবাহনী মোহামেডান খেলতে যাচ্ছে, এইটা আরেকটা উৎসব মুখর ব্যাপার বাংলাদেশের জন্য, বাংলাদেশ ফুটবলের জন্য। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.